চারিদিকে মগরিবের আজান পড়ছে। হসপিটালে রাতের খাওয়া দাওয়ারের তোড়জোড় চলছে স্টাফদের মধ্যে। এমন সময় হসপিটালের নিচতলায় দাঁড়িয়ে আছে অমিত। বাবার জন্য অপেক্ষা করছে। বাবা তো এখনো আসছে না। ওদিকটা একটু পায়চারি করে দেখি। ভিতরের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর লক্ষ্য করলো এই দিকটায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে। গা ছমছম করতে লাগলো অমিতের। চারপাশে অনেকগুলো বন্ধ রুম দেখতে পেল। এইসব রুমগুলো বন্ধ কেন? হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। দরজার সামনে বড় করে লেখা, লাশ কাটা ঘর, সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। আচ্ছা, এটা তাহলে লাশ কাটা ঘর। বাইরে থেকে রুম বন্ধ থাকায় ভিতরে কি আছে তা সে দেখতে পেল না। দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অমিত। এই ছেলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসা বারণ জানো না সেটা? পিছনে তাকিয়ে দেখলো ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে। আচমকা এমন প্রশ্ন করায় কিছুটা ঘাবড়ে গেল। না মানে, আমার বাবার কাছে এসেছি। তোমার বাবাকে? লাশ কাটা ঘরের এখানে তোমার বাবা আসবে কোথা থেকে? আমার বাবা ডক্টর আসাদ শফিক। ও, তুমি শফিক স্যারের ছেলে? স্যার তো নামাজ পড়তে গেছে। এখানে আর কখনো আসবে না। কি দেখতে কি দেখে ফেলবে, পরে কিছু হয়ে যেতে পারে। কি দেখবো মানে? এখানে কি দেখার আছে যে কিছু হয়ে যাবে আমার? এখানে মাঝে মাঝে অনেক কিছুই দেখা যায়, আর এগুলো দেখলে তুমি সহ্য করতে পারবে না। এসব পাগলের মতো কথা বলবেন না। এসব আমি বিশ্বাস করি না। তোমরা আধুনিক যুগের ছেলে, এসব বিশ্বাস না করাটাই স্বাভাবিক। কিন্তু তুমি মানো আর না মানো, সবই আছে। আচ্ছা চলো, স্যারের নামাজ মনে হয় শেষ হয়ে গেছে। মসজিদের দিকে রওনা দিই। তবে এখানে না আসাই ভালো। মসজিদের দিকে আসতেই অমিত তার বাবাকে দেখতে পেল। অমিত তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, আমি তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম নিচতলায়। তারপর লাশ কাটা ঘরের ওই দিকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। কি? তুমি ওই দিকে কেন গেছো? ওই দিকে যাওয়া বারণ তা জানো না? আমি তো জানতাম না ওইদিকে লাশ কাটা ঘর আছে। তারপর একজন ওয়ার্ড বয় এসে বারণ করলো। ওয়ার্ড বয়? বেশ অবাক হলেন তার বাবা। কিন্তু মগরিবের সময় তো ওইদিকে কেউ যায় না। যাদের ডিউটি শেষ তারা এসে নামাজ পড়ে মসজিদে, আর বাকিরা ওয়ার্ডে থাকে ডাক্তারদের সাহায্য করার জন্য। এমন কথা শুনে অমিত চমকে উঠল। তাহলে ওয়ার্ড বয়টা কে ছিল? হ্যাঁ বাবা, হয়তো ওইদিকে কেউ অন্য কোনো কাজে গেছিল। অসম্ভব, এই সময়ে ওইদিকে কেউ যায় না। তাছাড়া আজ লাশ কাটা ঘর বন্ধ। আচ্ছা, ওই ওয়ার্ড বয় দেখতে কেমন ছিল মনে আছে? হ্যাঁ, স্বাস্থ্য মোটামুটি ভালো, বেশ সুদর্শন। আর হ্যাঁ, ওর ব্যাচে সুজয় নাম দেখতে পেয়েছিলাম। ডক্টর আসাদ শফিকের মুখটা একটু চুপসে গেল। তিনি মনে হয় কিছু শুনে ভয় পেয়েছেন। কথা এড়িয়ে বলল, অমিত, আর কখনো ওইদিকে যাবে না। এখন বাসায় চলো তাড়াতাড়ি। তোমার আম্মু আমাদের জন্য বসে আছেন। তুমি কি সুজয়কে চেনো বাবা? তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে রাখছো আমার থেকে। আমি কাউকে চিনি না। তুমি এখন চলো। এই বিষয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। অমিত চুপ হয়ে গেল। আর কোনো কথা না বলে বাবার সাথে হাঁটতে শুরু করলো। ঘড়িতে সময় রাত 12টা। শহরের ব্যস্ত মানুষগুলো নিজেদের এলিয়ে দিয়েছে বিছানায়।
চারপাশে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সব মিলিয়ে পরিবেশটা গা ছমছমে। হাসপাতালের কোয়ার্টারের গেট পেরিয়ে অমিতের পা পড়ল হাসপাতালের গেটে। তারপর রওনা দিল লাশ কাটা ঘরের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর দরজার সামনে এসে দাঁড়ালো। চারপাশে একবার ভালো করে তাকালো। না, আশেপাশে কেউ নেই। কিন্তু এ কি, দরজায় তালা দেওয়া নেই কেন? যাক, ভালোই হয়েছে। ভিতরে টিম টিম করে আলো জ্বলছে। আলো জ্বলতে দেখে অমিত অবাক হয়ে গেল। কি ব্যাপার, বাবা তো বলেছিল আজ লাশ কাটা ঘর বন্ধ, তাহলে ভিতরে আলো জ্বলছে কিভাবে? যা হোক দেখি। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করল অমিত। দেখলো পুরো রুম খালি, কেউ নেই। টেবিলে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে রয়েছে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো অমিত। ফ্রিজারের সামনে এসে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে ফ্রিজারের দরজা খুলল। হা! দেখলো বিভৎস চেহারার দুটো লাশ পড়ে আছে। সহ্য করতে না পেরে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিল। পিছনে ফিরতেই চমকে উঠল অমিত। দুজন লোক চেয়ারে বসে আছে। আরে, অমিত সাহেব যে! তোমরা তোমরা এখানে কখন আসলে? আমি তো রুমে কাউকে দেখিনি। আর আর আমার নাম কিভাবে জানলে তোমরা? আমরা এই মাত্র এসেছি। তুমি ফ্রিজার খুলছো, তাই আর ডাক দিইনি। তোমার বাবার মুখে তোমার কথা শুনেছি, তোমার ছবিও দেখেছি মোবাইলে, তাই তোমাকে দেখে চিনতে পেরেছি। আজ তো লাশ কাটা ঘর বন্ধ, কিন্তু তোমরা এখানে কেন? আমাদের আজ ডিউটি নেই, তাই ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দিই। আর হাসপাতালে এটাই সবচেয়ে নিরিবিলি জায়গা, তাই এখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? অবশ্যই। এখানে একটা চেয়ার টেনে বসে পড়ো। অমিত একটা চেয়ার টেনে তাদের পাশে বসলো। অন্য একজন বলল, এই দিকে তো কেউ আসে না, তাও আবার এত রাতে। তুমি এই দিকে পা বাড়ালে কেন? আসলে লাশ কাটা ঘরের ভিতরটা কেমন তা কখনো দেখিনি। বাবাকে অনেকবার বলেছি, কিন্তু তিনি। আলো নিভে গেল। হ্যাঁ, এসব এসব কি হচ্ছে? চেয়ার থেকে উঠে যেতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল অমিত। এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। পকেট থেকে মোবাইলের ফ্ল্যাশ অন করে যা দেখলো তাতে তার শরীর হিম হয়ে গেল। দেখলো সাদা কাপড়ে ঢাকা দেওয়া লাশটা আর কারও নয়, একটু আগে কথা বলা ওই দুজনের মধ্যে একজনের। হ্যাঁ, এ কি? ভয়ে তার গলা শুকিয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন এখন কি করব? হ্যাঁ, বাবাকে ফোন করি। উফ, নেটওয়ার্কও নেই। হঠাৎ ফ্রিজারগুলো নড়ে উঠল।
হ্যাঁ, এখানে তো মৃত মানুষের লাশ আছে। লাশ কিভাবে নড়বে? অমিতকে অবাক করে দিয়ে ফ্রিজের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করলো। অমিতের ভিতর আস্তে আস্তে ভয় জমাট বাঁধতে শুরু করলো। পুরো শরীর ভয়ে যেন অবশ হয়ে গেছে তার। এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল সে। দুজন লাশ উঠে হাঁটতে শুরু করলো। শরীরে কারো শীতল হাতের স্পর্শ পেল অমিত। নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করল সে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। রুমের আলো আচমকা জ্বলে উঠল। অমিত দেখতে পেল রুমের সব কিছু আগের মতোই স্বাভাবিক। দরজা ভেঙে প্রবেশ করল ডক্টর আসাদ শফিক, সঙ্গে দুজন সিকিউরিটি গার্ড। দৌড়ে এসে অমিতকে জড়িয়ে ধরল। শুক্রিয়া, তুমি ঠিক আছো। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। হ্যাঁ বাবা, তুমি আর একটু দেরি করে আসলে আমি হয়তো মারাই যেতাম। হ্যাঁ, এই লাশ ঘরের জায়গাটা খুব খারাপ। অনেকে অনেক কিছু দেখে। সন্ধ্যায় ওয়ার্ড বয় সুজয়ের কথা তুমি বললে, খুব ভালো একটা ছেলে ছিল। সবাই খুব পছন্দ করত তাকে। কিন্তু আজ থেকে 2 বছর আগে এই লাশ কাটা ঘরে তার বিক্ষত লাশ পাওয়া যায়। সবার ধারণা হয়তো কোনো কাজে লাশ কাটা ঘরে একা প্রবেশ করেছিল। এখানে ঢুকতে হলে সাথে কাউকে থাকতে হয়, সেটা সুজয় জানতো না। তবে অনেকে বলে সুজয়কে মাঝে মাঝে এই লাশ ঘরের আশেপাশে দেখা যায়। হয়তো নিজের করা ভুল যাতে অন্য কেউ না করে, তাই সবাইকে সতর্ক করে। এই জন্য সন্ধ্যায় তোমাকে বারণ করেছিলাম এই জায়গায় না আসতে। কিন্তু বাবা, তুমি কি করে জানলে আমি এখানে আছি? ছোটবেলা থেকে তুমি একগুঁয়ে, যা একবার মুখ দিয়ে বলবে তা করেই ছাড়বে। রুমে তোমাকে না পেয়ে তাই সোজা এখানে চলে আসি। চলো বাড়ি চলো এবার। তারা বাড়ির দিকে হাঁটা দিল। অমিত নিজের ভুল বুঝতে পারল। কিছু না জেনে এভাবে এত রাতে একা চলে আসা উচিত হয়নি। একগুঁয়েমি সব জায়গায় প্রয়োগ করলে তার ফলও মারাত্মক হয়, তা সে ভালোই প্রমাণ পেল।